জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে খালেদা জিয়া যখন বিদেশে যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, তখন জামাতের আমিরের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক চলছে বা বৈঠক হচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, এই সরকারের সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা। আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই। আমি আওয়ামী লীগের অবৈধ ভাবে ক্ষমতায়নকে যেমন অপছন্দ করেছি এবং আন্দোলন করেছি, আবার এদিকে ধরেন যে ভোটের অধিকার হরণের জন্য আওয়ামী লীগের গুম খুনের বিরুদ্ধে যেমন আন্দোলন করেছি। জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এবং তাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে, এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি অপছন্দ করি। তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা। আর এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে, এত বেশি ট্রাস্ট করে, এত বেশি আস্থাশীল হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ, বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। এই মুক্তিযুদ্ধ একটা মাত্র সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে, আঘাত হানবে, এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না। আজকে দেখেন যে সংস্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয় পুরো জামাত ইসলামের সমর্থিত ছদ্মবেশী শিবিরের কর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো, তাদেরকে প্রত্যেকটা জেলায় জেলায় ইভেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি পর্যন্ত ছদ্মবেশী শিবিরের সদস্য এবং উনি জামাত করে। ওপেন জামাত ইসলামের লোকেরা বলে বেড়ায় যে আমাদের ডিসি তো জামাত ইসলাম করে, আমাদের সমর্থন করে। তাহলে আপনি বলবেন যে এইভাবে যদি প্রত্যেকটা জেলায় জেলায় ডিসি এবং তাদের শিক্ষা মন্ত্রণালয়ের এই আপনার শিক্ষা মন্ত্রণালয় আপনি জানেন যে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার শিক্ষকরাই হয়, এইভাবে যদি তারা এই সরকার প্রমোট করে রিক্রুট করে, তাহলে সামনের নির্বাচনকে আমরা আস্থাশীলতার জায়গায় নিয়ে যাব কিভাবে? এটাও কিন্তু ভাববার বিষয় আছে। এক অপশাসক এক খুনিকে সরাতে যে আর এক খুনিকে পুনর্বাসন আমরা কিন্তু করবো না, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করবে না। তো এই জন্য এই সরকারের বিন্দুমাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে, বিশ্বাস করে, সম্মান করে, আনুগত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি। অর্থাৎ নাড়াঘাটা যে যাই করুক, মোটামুটি ভাবে একটু লেভেল রেখে এদের চিন্তা করা দরকার যে এমন কিছু করা উচিত না যাতে তারা বিতর্কিত হয়। জি, আপনাকে শুনতে পাচ্ছি, একটু ক্যামেরাটা ভিডিও নড়ে গেছে, কিন্তু হ্যাঁ একদম ঠিক আছে। এমন কিছু করা উচিত না যাতে তারা বিতর্কিত হয়। এই জন্য এই সরকারের এই ব্যাপারে এখন আরেকটা কথা বলি, এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের 3 তারিখ নিয়ে। এখন তারা যদি মনে করে যে ইচ্ছা মতো সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ আমরা সংস্কারের কথা বলে আমাদের ক্ষমতায়নটা দীর্ঘায়িত করব, এটাও কিন্তু অশুভ লক্ষণ হবে, অশুভ ইঙ্গিত হবে। এবং যে আগস্টের চেতনা, অভ্যুত্থান এবং 15 বছর যে আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর যে স্পিরিটটা, সেটা কিন্তু ব্যাহত হবে। এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে, আজকে এরা বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষ মেনে নিচ্ছে দাঁতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে, একটু সময় দিই। আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর সহ গোটা বাংলাদেশে, সেখান থেকে ধরেন মানুষ নাভিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই, শৃঙ্খলা নাই, প্রশাসন নীরব হয়ে বসে আছে, কোনো কার্যকারিতা নাই, টেবিল চেয়ার আছে, পোস্ট আছে, বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই। কারণ প্রশাসনে এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে অভ্যস্ত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত, দায়িত্ব এবং কর্তব্য বোধটাও কিন্তু তারা ভুলে গেছে। এমত অবস্থা ইনারা যদি মনে করেন দল গঠন করব, ক্ষমতায় বসে থাকবো, থেকে একটা পাতানো নির্বাচন দিব, বাংলাদেশের মানুষ কখনোই কোনো এই অবৈধ এবং এই টাইপের মানসিকতা সম্পন্ন সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি, সমর্থন দেয়নি, মানবে না, মানতে পারে না। এটাই হচ্ছে নির্বাচনের সংখ্যা কেন করছেন? যেভাবে ডিসি এবং শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন জেলায় জেলায় জামাত ইসলামকে যেভাবে প্রশাসনিক ভাবে যে দৌরাত্ম্যটা আমি উপলব্ধি করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে প্রত্যক্ষভাবে অবলোকন করছি, এতে আমার সন্দেহ হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এরা যদি সংগঠন তৈরি করে
তাহলে ক্ষমতায় থেকে সংগঠন তৈরি করলে তাদের অধীনে কি পাতানো নির্বাচন ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য সার্বজনীন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি? থাকে তো না। আমরা তো ক্ষমতার বাইরে, আমরা আগেও বলেছি যে আমরা নিজেরাও ক্ষমতা থেকে নির্বাচন দিতে চাই না, আর কেউ ক্ষমতা থেকে নির্বাচন দেখ এটাও আমরা চাই না। একটা পাকা উত্তর টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে একটা নিরপেক্ষ বিষয়ে, নিরপেক্ষ প্রশাসনের নেতৃত্বেই, নিরপেক্ষ সরকারের নেতৃত্বেই প্রতি 5 বছর অন্তর অন্তর বাংলাদেশের নির্বাচনটা সম্পন্ন হয়। তাতে মানুষের আস্থা বৃদ্ধি পাবে। নিরপেক্ষ ফরম্যাটটা কি হবে সেটা সকল রাজনৈতিক সংগঠন, দেশের সুশীল সমাজ, বিজ্ঞ ব্যক্তি, আইনজ্ঞরা বসে সেটা একটা রূপরেখা বাইর করতে হবে, যেটা সবচেয়ে আধুনিক হয়, টেকসই হয়, 100 বছর অন্তত সেইটার প্রতি আস্থাশীল হতে হয়। মানুষ সেই ব্যবস্থা করতে হবে এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে তাদের স্বকীয়তা, স্বাধীনতা, তাদের কাজ করার সার্বভৌমত্ব থাকতে হবে। শুধু পোস্টার মারেন, দড়িতেরা ইয়েতে মাইকিং করলেন এতটা থেকে এতটা ভোট আর এই কয়টা হর্ন, এর বাইরে বাংলাদেশের নির্বাচন কমিশনের কোনো কাজ আছে বলে আমি মনে করি না। আর একটা তফসিল ঘোষণা করা, দিন তারিখ দেওয়া, বাছাই হচ্ছে নমিনেশন, বৈধ না অবৈধ, এই রুটিন ওয়ার্কের বাইরে নাই। এরকম নির্বাচন কমিশন আমরা বাংলাদেশ আর চাই না। কারণ এই নির্বাচন কমিশনে যে সরকার থাকবে সেই সরকারই তো বিতর্কিত হবে। তো বারবার কি বাপের সম্পত্তি দখল তো না, যে বাপের বন্দুক নিয়ে জীবন বাজি রেখে তো বারবার শুধু রাষ্ট্রের ভোটের অধিকার আমাকে হরণকৃত ব্যক্তির হাত থেকে উদ্ধার করতে হবে, এটা বাবার সম্পত্তি না। এটা তো নিষ্পত্তি হওয়া উচিত। আজকে স্বাধীনতা কত বছর হয়ে গেল, কিন্তু কেন মানুষ ভোটের অধিকার পেল না? কেন সার্বজনীন নির্বাচন পেল না? কেন আস্থাশীল নির্বাচন কমিশন আজ পর্যন্ত হলো না? এই প্রশ্নগুলো আমরা নিজেদেরকে নিজেরা যদি করি, উত্তরটা সবার মুখে একই উত্তর হবে, যে সেই ব্যবস্থায় তড়িৎ গতিতে করে এবং সেইভাবে নির্বাচন দিয়ে এই সরকার বিদায় নিয়েই ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখার যে সুযোগটা পেয়েছে সেটা সদ্ব্যবহার করবে। জি, আমি আপনার কাছে আবার ওই প্রসঙ্গগুলো, যে স্থানীয় সরকারের নির্বাচনের প্রস্তুতিও চলছে প্রধান উপদেষ্টার কাছ থেকে, এমনটি জানা যাচ্ছে, আসবো এই বিষয়ে। কিন্তু আপনি যে প্রসঙ্গটি বললেন, আমি রুহিন হোসেন প্রিন্সের কাছ থেকে এই বিষয়ে, যে এই সরকার জামাতে ইসলামীকে নিয়ে অতি বাড়াবাড়ি, মাখামাখি, ঘষাঘষি এই বিষয়গুলো যে করছে, আসিফ আশিক পাপিয়া বলছিলেন, আপনারা এটিকে মানে ঠিক এভাবেই দেখেন কি? আসলে কি এরকম কিছু আপনাদেরও মনে হচ্ছে? না, আমার মনে হয় একটু, আমি যখন এখানে বিএনপির কি বলে যে নেত্রী এবং সাবেক সাংসদ পাপিয়ার কথা শুনছিলাম, আমার মনে হচ্ছিল, কারণ পাপিয়াকে আপনারা সবাই আমার থেকে হয়তো ভালো চেনেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের তুখোড় নেত্রী ছিলেন এবং তারা সরাসরি এই যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং ধর্মের ব্যবসায়ী, উনি যেটা বললেন, তাদের নৃশংসতা শুধু দেখেননি, তার বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থেকেছে। এটা জানি, আমাদেরও বন্ধুরাও একই জায়গায় করেছে। আমি তখনই মনে পড়ছিল খুলনা, চট্টগ্রাম সহ পৃথিবী, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের নৃশংসতা। এটাও আমি, উনি যখন কথা বলছিলেন এবং উনি এই আন্দোলনের লড়াকু নিজেই সক্রিয় অবস্থানে ছিলেন। সুতরাং সেই ধারা, এইটাকে যে পরিবর্তন হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। হয়তো এখনকার প্রজন্ম তারা জানে না, কারণ আওয়ামী লীগ সরকার তো এদেরকে সুযোগ দিয়েছে, সুযোগ দিয়ে ভাবতে এরকম বগল দাবাই করে আরেকটা শক্তিকে বিরোধিতা করেছে, কিন্তু ফুলে পেঁপে উঠেছে এই সময়। সুতরাং তারা নৃশংসতা দেখানোর সুযোগ হয়নি, সব সুবিধা তারা ভোগ করেছে, এটা আমরা জানি। আমি এই যে আমি যাদের কথা বলছি, 71-এর ঘাতক জামাত ইসলাম, আমি আওয়ামী লীগের সুযোগ দেখেন না, যে ওই যে জামাতের কি বলে ছাত্রলীগের চলে গেছে, তারা কোনটা করে নাই অক্টোবরে। অনুপ্রবেশ বলে কোনো কথাবার্তা নাই। আচ্ছা, যাই হোক, আমি আসল জায়গায় থাকি, আমাকে বলতে দেন। যেমন আমি কথা বললেন বলে একটা ছোট্ট কথা শেষ করি, যদি আমি তারিখ 28 অক্টোবর বিএনপির সমাবেশ ঠিক মতো করতে পারলো না, আর জামাত ইসলাম কিভাবে শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যায়, এগুলো বোঝান যে প্রশাসনের সহায়তা ছাড়া এগুলো হয়? এগুলো সমস্ত, যাই হোক, যা বললাম এবং ফুলে ফেমে ওঠার এটা বলছি যে সোসাইটিকে ওই সময় রাজনৈতিক ভাবে ফাইট না করার কারণে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, কিন্তু সোসাইটিকে সকলের ধারণা দিয়ে গেছে। যাক, সেটা অন্য আলোচনা, আরেকদিন যদি এই বিষয়ে আলোচনা করতে চান আমি রেডি আছি। যে কথা বলছিলাম, আমি দায়িত্ব নিয়ে আরেকটা একেবারে অন রেকর্ড আবারও বলি, একাধিকবার বাংলাদেশের টেলিভিশনে বলেছি, আমি জনসভায় বলেছি, প্রথমে 12ই অগাস্ট সরকার ওত নিল, সম্ভবত আমাদেরকে ডাকলেন 12 তারিখে সম্পূর্ণ একই দিনে অল্প সময়। সেদিন একটা বিশেষ এজেন্ডা ছিল, তার মধ্যেও আমাদের পক্ষ থেকে আমি প্রধান উপদেষ্টাকে পরিষ্কার যত কথা বলেছিলাম, তার মধ্যে 2টি কথা ছিল। একটা বলেছিলাম যে দেখুন, আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করে সরকার গঠন করেননি, তারপরে আমরা সমর্থন করছি যেহেতু গণঅভ্যুত্থানের, কিন্তু আমরা শুরুতে এমন কতগুলো ঘটনা দেখলাম, আপনারা মানেন না মানেন নিষিদ্ধ শক্তি নিয়েই কথাবার্তা হল, সেনাপ্রধানের এখানে দেখেছেন।